একের পর এক শ্রমবাজার বন্ধ হলেও টনক নড়ছে না মন্ত্রণালয়ের। ৭ বছর ধরে নিষ্ক্রিয় গবেষণা সেল, হয় না জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকও। শ্রম কূটনীতি জোরদারের তাগিদ। চরম হতাশায় কেটেছে পুঁজিবাজারের গেল অর্থ বছর। নিঃস্ব হয়ে বাজার ছেড়েছেন প্রায় ১ লাখ বিনিয়োগকারী। বাজার মূলধন হারিয়েছে ২ লাখ কোটি টাকা। কারসাজি বন্ধের তাগিদ। খুলনায় চিংড়ি চাষে ধস। ৫ বছরে ঘের কমেছে ৪,৭৮৬ হেক্টর। উৎপাদন কমেছে ৪,৫০০ মেট্রিক টন। নানা সমস্যায় আগ্রহ হারাচ্ছেন চাষিরা। নতুন পরিকল্পনার পরামর্শ। নওগাঁর পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে সব ধরনের চালের দর। সপ্তাহ ব্যবধানে সরু চাল কেজিতে ৩ ও মোটা চাল ২ টাকা বাড়তি। এবং পরিবেশের দূষণ শূন্যে নামানোর প্রতিশ্রুতির উল্টো পথে হাঁটছে মার্কিন টেক জায়ান্ট গুগল। ৫ বছরেরও কম সময়ে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ বাড়িয়েছে ৪৮%। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। একের পর এক শ্রমবাজার বন্ধ হলেও টনক নড়ছে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। ৭ বছর ধরে নিষ্ক্রিয় শ্রমবাজার গবেষণা সেল। ২০২২ থেকে হয়নি জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক। অভিযোগ বাইরা মহাসচিবের। অভিবাসন বিশ্লেষকরা বলছেন, বন্ধ ও স্থবির হয়ে যাওয়া শ্রমবাজার নিয়ে বিদেশি মিশনগুলোর সঙ্গে যোগাযোগ আর সমন্বয়ের অভাবই দায়ী। বাজার সম্প্রসারণ না হলে বিপর্যয়ের মুখে পড়বে দেশের অভিবাসন খাত। মার্জিয়া মোমোর রিপোর্ট। ২০১৮ সালে ঢাকঢোল পিটিয়ে নতুন ৫৩টি দেশে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের জন্য বিশেষ শ্রমবাজার গবেষণা সেল গঠন হয়। অথচ ৭ বছর পর প্রাপ্তির খাতা শূন্য। খুলতে পারেনি একটি নতুন শ্রমবাজারও। উল্টো এই সময়ে বন্ধ হয়েছে মালয়েশিয়া, কুয়েত, ব্রুনেই, মালদ্বীপ, মরিশাসের শ্রমবাজার। স্থবির হয়েছে দক্ষিণ কোরিয়া, রোমানিয়া, কাতার, জর্ডান, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মী নিয়োগ। ২০২৩ সালের ৩১শে মে কুয়েতের সঙ্গে নার্স, টেকনিশিয়ান সহ দক্ষ জনশক্তি নিয়োগে G2G চুক্তি সই করে বাংলাদেশ। বছরে ৫০,০০০ কর্মীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। তবে আমলাতান্ত্রিক ও ভিসা প্রক্রিয়ায় জটিলতা, সিন্ডিকেট আর উচ্চ অভিবাসন ব্যয়ের কারণে হাতছাড়া হতে যাচ্ছে সম্ভাবনাময় বাজারটি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা মহাসচিবের অভিযোগ, ২০২২ সাল থেকে এই পর্যন্ত শ্রমবাজারটি নিয়ে জয়েন্ট ওয়ার্কিং কমিটির কোনো বৈঠকই হয়নি। গবেষণা সেলের কার্যক্রম শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ। অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রিগুলো শুরু হয়েছে, সার্ভিস সেক্টরে আমাদের লোক যেতে পারে, তারপর আমাদের হেলথ সেক্টরে লোক যেতে পারে, কিন্তু সেই সুযোগগুলো আমরা নিতে পারছি না। অনেক বছর ধরে আমরা জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং হচ্ছে না জানি। এইসব মার্কেটগুলোতে আমাদের জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিংগুলো একটু ফ্রিকোয়েন্টলি বাড়ানো দরকার। বিদেশে শ্রমবাজার সম্প্রসারণে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশি মিশনগুলোকে সক্রিয় ও শ্রম কূটনীতি জোরদার করার তাগিদ বিশ্লেষকদের। নতুন বাজার সম্প্রসারণ না হলে দেশের অভিবাসন খাত বিপর্যয়ের মুখে পড়বে বলে শঙ্কা তাদের। সেল তৈরি হচ্ছে কিন্তু তারপরে সেটা কাজ করছে না, এটা অত্যন্ত দুঃখজনক। অন্যান্য দেশে কিন্তু এই ধরনের সেলগুলো খুবই অ্যাক্টিভ এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বিশেষ করে ভারত, শ্রীলঙ্কা শ্রমবাজারের অবস্থা দেখে তারপরে সেই অনুযায়ী তারা সরকারকে রিকমেন্ড করে, প্রাইভেট সেক্টর রিকমেন্ড করে এবং তারা ঠিক সেইভাবে কিন্তু তাদের যে ম্যান পাওয়ার সেগুলো ডেভেলপ করে। গবেষণার ফলাফলের অভাবে আমরা সেই সুযোগগুলো কাজে লাগাতে পারছি না। বিএমইটির তথ্য অনুযায়ী ২০২২ সালের তুলনায় চলতি বছরের এপ্রিল নাগাদ বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের যাওয়ার সংখ্যা কমেছে ১,০৪,৩২১ জন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। একদিকে প্রবাসী আয়ে ভর করে সমৃদ্ধ হচ্ছে দেশের রিজার্ভ, অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা কেনা কমিয়ে নিজেদের শক্তিশালী অবস্থানের জানান দিচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। হিসাব বলছে, বছর ব্যবধানে বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকে ডলার সহ বৈদেশিক মুদ্রা বিক্রি কমেছে ৭৯ কোটি ডলার। সদ্য সমাপ্ত জুনে দেশে প্রবাসী আয় এসেছে ২৫৪ কোটি ১৭ লাখ ডলার। আর গেল অর্থ বছরে দেশের রিজার্ভে যোগ হয়েছে ২,৩৯১ কোটি ডলার প্রবাসী আয়।
একই সঙ্গে গেল মাসের শেষ দিকেই IMF এর দেয়া ঋণের তৃতীয় কিস্তির $115 কোটি সহ কয়েকটি উন্নয়ন সহযোগী সংস্থা থেকেও বড় অঙ্কের ডলার যোগ হয়েছে রিজার্ভে। এতে জুন শেষে দেশে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়ায় $26.81 বিলিয়ন, যা চলতি বছরের একক কোনো মাসের হিসেবে সর্বোচ্চ। যদিও 2 জুলাই এই বৈদেশিক মুদ্রার মজুদ আরও খানিকটা বেড়ে দাঁড়ায় $26.88 বিলিয়নে। অর্থবছর শেষে ডলারের অবস্থানের চাঙ্গাভাবে নতুন অর্থবছর শুরু হলেও পরিসংখ্যান বলছে বিদেয়ী অর্থবছরে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে $12.79 বিলিয়ন বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক, যা এক বছর আগের তুলনায় $79 কোটি কম। বুধবার কেন্দ্রীয় ব্যাংক জানায় রেমিটেন্স বাড়ায় চাপ কমেছে কেন্দ্রীয় ব্যাংকের ওপর। গত বছর কিন্তু 13-র উপরে ছিল। ব্যাংকগুলোর নিজস্ব সক্ষমতা আস্তে আস্তে বাড়ছে, বিক্রিটা আস্তে আস্তে কমে আসছে, আগামীতে আরো কমবে। ডলার সংকট কাটিয়ে ওঠায় বাণিজ্যিক ব্যাংকগুলোই এখন ডলার বিক্রি করছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। বিক্রি এখন বন্ধ, কারণ ব্যাংকগুলোর কাছে তো এখন রেমিটেন্সের অনেক টাকা এসেছে। এখন বরং ব্যাংকগুলো উল্টা আমাদের কাছে বিক্রি করে। বিনিময় মূল্য বৃদ্ধি, প্রণোদনা দেয়া ও সচেতনতা বৃদ্ধি পাওয়ায় প্রবাসীদের পাঠানো বৈদেশিক অর্থের পরিমাণ বাড়ছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 4 বছরের মধ্যে সদ্য সমাপ্ত অর্থ বছরের সবচেয়ে বাজে সময় পার করেছে দেশের পুঁজিবাজার। লাভের আশায় জমানো অর্থ বিনিয়োগ করে নিঃস্ব হয়ে চলতি বছর বাজার ছেড়েছে প্রায় 1 লাখ বিনিয়োগকারী। ডিএসসি প্রধান সূচক হারিয়েছে 1000 পয়েন্টের বেশি। বাজার মূলধন খুইয়েছে 1,96,569 কোটি টাকা। নতুন অর্থ বছরের শুরুতেই তাই শেয়ার বাজারের কারসাজি আর অনিয়ম বন্ধে নিয়ন্ত্রণ সংস্থার অবহেলা দূর করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। আলতাফ হোসাইনের রিপোর্টে বিস্তারিত। পেনশন পেয়েছিলাম 11 লাখ টাকা, 11 লাখ টাকাই নিয়ে নামছিলাম, আমি উঠাইতে পারিনি আর। চাকরি থেকে অবসরের পর 2006 সালে পেনশনের 11 লাখ টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করেছিলেন আব্দুর রাজ্জাক। বারবার হোঁচট খেয়েও লাভের আশায় দীর্ঘ 18 বছরের অপেক্ষার পর অবশেষে পোর্টফোলিওতে থাকা মাত্র 17,000 টাকা নিয়ে বাড়ি ফিরছেন তিনি। সবাই দেখি তখন এই শেয়ারের বাজারে অনেক লাভ, রাতারাতি মানুষ ধনী হয়ে যায়, এই লোভে পড়ে আসছিলাম, কিন্তু আমার তো কাজে লাগে নাই। সিডিবিএল এর তথ্য বলছে এমন হতাশা নিয়ে গেল এক বছরে বিও অ্যাকাউন্ট খালি করে পুঁজিবাজার ছেড়েছেন 91,000 বিনিয়োগকারী। শেয়ার বাজারের এই দুর্দশা দীর্ঘদিনের, তবে সদ্য সমাপ্ত 2023-24 অর্থবছর ছিল আরও বেশি হতাশাজনক। ডিএসসির তথ্য বলছে এই সময়ে ঢাকার পুঁজিবাজার মূলধন হারিয়েছে 1,96,569 কোটি টাকার বেশি, আর সূচক কমেছে 1015 পয়েন্ট। বাজারের এমন দুরবস্থার জন্য নানা ভুল পদক্ষেপ আর কারসাজি বন্ধে নিয়ন্ত্রণ সংস্থার অবহেলাকে দায়ী করছেন বিশ্লেষকরা। কারা এই যে ব্যাপক সম্পত্তির মালিক হয়েছে, কারা এখানে এত টাকা বিভিন্নভাবে ম্যানিপুলেট করেছে, এটা পত্রপত্রিকা রেগুলার আসে। তাহলে আপনি তো এখানে কোনো ব্যবস্থা নিতে দেখেন নাই। তবে সরকারের নানা উদ্যোগের কথা জানিয়ে এখনও আশার কথা শোনাচ্ছেন ডিএসসি চেয়ারম্যান। সরকার চেষ্টা করতেছে এই মন্দা দ্রুত কাটিয়ে উঠবে। পুঁজিবাজারকে যদি অর্থনীতির সাথে যদি লিঙ্ক আপ করা না যায়, তাহলে পুঁজিবাজার কোনোদিনই ঘুরে দাঁড়াবে না। দীর্ঘদিন শেয়ার দর ফ্লোরে আটকে রাখা আর গেইন ট্যাক্স আরোপের মতো সিদ্ধান্ত বাজারের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করেছে বলেও মনে করেন ডিএসসি চেয়ারম্যান। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার হাজার হাজার মানুষ। জানমাল ও কৃষি সম্পদ বাঁচাতে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর উপর প্রায় 150 কোটি টাকা ব্যয়ে 122 কিলোমিটার মাটির বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু বাঁধে ভাঙনের ফলে কাঙ্ক্ষিত সুফলের পরিবর্তে উল্টো স্থানীয়দের পোহাতে হচ্ছে বন্যার দুর্ভোগ। স্থায়ী সমাধান না করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকাণ্ড শুধু মেরামতের নামে বরাদ্দের মধ্যেই সীমাবদ্ধ। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সচলের রিপোর্ট। সোমবার রাতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 5টি পয়েন্টে ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার কয়েক লাখ মানুষকে পানিবন্দী হতে হয় প্রতি বছরের মতো এবারও। অথচ 2011 সালে বাঁধের নির্মাণ কাজ শেষ হওয়ার পরের কয়েক বছর বন্যামুক্ত ছিল স্থানীয়রা। 2013 সালে আকস্মিক বন্যায় বাঁধের 3টি অংশ ভেঙে যায়। এরপর প্রতি বছর একাধিকবার ভাঙে বাঁধের বিভিন্ন স্থান। মুহুরী নদীর ভাঙা বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ডের খরচের হিসেবে দেখা যায় গত 5 বছরে বাঁধের 86টি স্থানে ভাঙনের মেরামতে ব্যয় 7 কোটি 22 লাখ টাকা। ভাঙার পর 9-6 করে মেরামতের দিকেই অধিক মনোযোগী তারা, কিন্তু ভাঙার কারণ অনুসন্ধান করে স্থায়ী সমাধানের রহস্যজনকভাবে উদাসীন পাওবো। ফলে বছরের পর বছর
বছর বন্যার কবলে পড়ে অবকাঠামোগত আর কৃষিতে শত কোটি টাকার ক্ষতির মাসুল গুনতে হচ্ছে স্থানীয়দের। চুলার মধ্যে রান্না বান্না করতে পারতেছি না, চুলা উঠানে চলাচলের রাস্তা নষ্ট হয়ে গেছে, এখন আমরা চলাচল কিভাবে করব? কাজ করছে বলে আমার বুদ্ধির বয়সে আমরা জানা নাই। কষ্ট আমাদের মুরব্বীরাও করে গেছে, আমরাও করতেছি। 835 কোটি টাকার একটা প্রকল্প দীর্ঘদিনের, অনেকেই আশ্বাস দিয়ে যাচ্ছেন, অনেকে কথা দিয়েছেন, কিন্তু বাস্তবায়ন সেটা হয় নাই। 61 কিলোমিটার দৈর্ঘ্যের ফেনীর মুহুরী নদীর গড়প্রস্থ থাকার কথা 71 মিটার, অথচ দখল এবং ঝোপঝাড়ের কারণে নদীর বেশিরভাগ জায়গায় তা রয়েছে মাত্র 35 থেকে 40 মিটার। বছর জুড়ে যদি এই নদীর পাড় দখলমুক্ত, ঝোপঝাড় পরিষ্কার, ড্রেজিং করে গভীরতা ফেরানো, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ আর নদীর তীরবর্তী এলাকার বাঁধকে কমপক্ষে 100 মিটার দূরত্বে সরিয়ে নেওয়ার কাজটি করা হয়, তাহলে এমন পরিস্থিতি থেকে মুক্তি সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা। তানে কোনো সমাধান নাই, আমরা মুহুরী নদী খনন করি, দোনো সাইডে বেড়িবাঁধ যদি সংস্কার করি, ড্রেজিং করে নদীটা যদি সংস্কার করি, স্থায়ী সমাধান করলে এটাই এলাকার উপকৃত হইব। সমস্যার কথা স্বীকার করলেও সমাধান করতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ পান না বলে জানিয়েছেন পাউবোর এই কর্মকর্তা। বাজেট যেটা আসে সেটা তো আসলে এটার জন্য যথেষ্ট নয়। দীর্ঘ বাঁধের জন্য আসলে স্থায়ী সমাধান হচ্ছে এখানে নদীর ড্রেজিং করা আর নদীর পাড় থেকে একটু দূরে বাঁধগুলা নির্মাণ করা আর কি। যদিও বন্যা পরিস্থিতি দেখতে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ফেনীতে এসে টেকসই মুহুরী বাঁধ ও নদী ড্রেজিং সহ বন্যা প্রতিরোধে 835 কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা একনেকে অনুমোদনের অপেক্ষায় বলে জানিয়েছেন। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। এদিকে পাহাড়ি ঢলে সিলেটে আবারও বাড়ছে নদ নদীর পানি, এখনও পানিতে তলিয়ে রাস্তাঘাট সহ বিভিন্ন ব্যবসার প্রতিষ্ঠান। এই মুহূর্তে সদর উপজেলার সোভানী ঘাটে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। 3 দফা বন্যায় প্রায় 15 দিনেরও বেশি সময় ধরে সিলেটের নিম্নাঞ্চলে যেসব মানুষজন রয়েছেন তারা কিন্তু পানিতে তলিয়ে রয়েছেন। আমরা এখন এই এলাকাটিতে রয়েছে, এই এলাকাটিতে প্রায় 50টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু পানিতে তলিয়ে রয়েছে। আমরা যদি একটু দেখাই হয়তো আপনারা দেখতে পারবেন বেশিরভাগ দোকানগুলো কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা, কেননা এই যে টানা ভোগান্তি, একের পর এক বন্যা, এই সময়টার মধ্যে তাদের কাজে কর্মে তো ব্যাঘাত ঘটছেই, পাশাপাশি ক্রেতারা আসতে পারছেন না, ব্যবসায়ীরা তাদের পণ্য পরিবহন করতে পারছেন না, নানা ধরনের সমস্যা। প্রায় 4টির বেশি উপজেলা সিলেটে এই মুহূর্তে পানিতে তলিয়ে রয়েছে, বিশেষ করে কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ সহ জকিগঞ্জের বেশ কিছু এলাকার মানুষ কিন্তু ভোগান্তিতে রয়েছেন। আমরা রয়েছি সদর উপজেলার নিম্নাঞ্চলে, সদর উপজেলার নিম্নাঞ্চলের বাসিন্দাদের ভোগান্তিও কিন্তু প্রায় চরমে। তো এই অবস্থার মধ্যে পানি কখনো বাড়ছে কখনো কমছে, বৃষ্টিপাত বন্ধ থাকলেও আজকে কিন্তু সকাল থেকে পানি বাড়ছে। সুরমা নদীর পানি বিপদসীমার 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, পাশাপাশি এখানকার অন্যান্য যেসব নদ নদী, বিশেষ করে কুশিয়ারা নদীর কথা বলবো, কুশিয়ারা নদীর পানিও কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইতে থাকায় নিম্নাঞ্চলের বাসিন্দাদের বাড়িঘরে পানি ঢুকেছে, তাদের দুর্বিষহ জীবনযাপন তারা করছেন। যে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান দর্শক আপনারা দেখছেন যে এখনও খোলা রাখা হয়েছে, তারা আসলে অনেকের আসলে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন, নানা ধরনের সংকটের মধ্যে তারা রয়েছেন। তো এর মধ্যে অনেকের কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো ক্রেতাদের যে এখানে নানা ধরনের দোকান রয়েছে, বিশেষ করে ওয়েল্ডিং ওয়ার্কশপের কথা বলবো, অনেকের এখানে যেভাবে তাদের চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী কাজ সরবরাহ করতে তাদের এই ভোগান্তি পোহাতে হচ্ছে। তো অনেক এলাকাতে এখনও বিদ্যুৎ রয়েছে, অনেক এলাকাতে কিছু জায়গাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে, যেসব এলাকাতে এখনও পানি বেশি। তো এইসব এলাকাগুলো থেকে পানি নামতে কিছুটা সময় লাগছে, বৃষ্টিপাত বন্ধ থাকলেও পাহাড়ি ঢল থাকার কারণে আসলে এই ভোগান্তি। তো এই ছিল আসলে সিলেট থেকে। পানিবন্দী মানুষের দুর্ভোগের খবর জানতে সরাসরি ছিলাম সিলেটের সোভানী ঘাটে। খুলনায় গত 5 বছরে 4786 হেক্টর চিংড়ি ঘের কমেছে, এতে উৎপাদন কমেছে 4.5 মেট্রিক টন। নদী, খাল ভরাট ও দখল, লোনা পানির উৎস কমে যাওয়া, ভাইরাসের সংক্রমণ, আধুনিক পদ্ধতি গ্রহণে চাষিদের অনাগ্রহ, রোগমুক্ত পোনা না পাওয়ায় চিংড়ি চাষে আগ্রহ হারিয়েছেন অনেকেই। সংশ্লিষ্টরা বলছেন, সংকট কাটাতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নতুন পরিকল্পনার কোনো বিকল্প নেই। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। ঘেরের পাশে নির্মাণাধীন বহুতল ভবন, বাংলোবাড়ি বা সীমানা প্রাচীর, সবখানেই একসময় উৎপাদন হতো চিংড়ি। তবে নদীখাল ভরাট ও দখল হয়ে যাওয়া, পানি ও পোনা না পাওয়া, পুঁজি সংকট, ভাইরাস ও দাবদাহে মড়কের কারণে খুলনার অনেক চাষি ছেড়ে দিয়েছেন চিংড়ি চাষ। এতে উৎপাদনের পাশাপাশি রপ্তানির পরিমাণও কমেছে পণ্যটির।
মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী খুলনার ৯ উপজেলায় ২০১৮-১৯ অর্থ বছরে মিঠা ও লবণ পানি মিলিয়ে চিংড়ি ঘের ছিল ৫৬,১৮৬ হেক্টর জমিতে। উৎপাদন হয়েছিল ২৭,১৭৪ মেট্রিক টন চিংড়ি। চলতি অর্থ বছরে সেই ঘেরের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৫১,৩৯৯ হেক্টরে। উৎপাদন হয়েছে ২৩,৪২২ টন। অর্থাৎ ৫ বছরের ব্যবধানে জেলায় চিংড়ি ঘের কমেছে ৪,৭৮৬ হেক্টর। আর এই সময়ের ব্যবধানে উৎপাদন কমেছে ৩,৭৫২ মেট্রিক টন। নদী খাল ভরাট হওয়ার কারণে আমরা বিশেষ করে লবণ পানি পাচ্ছি না। জায়গায় বিক্রি করে যাচ্ছে, বিক্রি করে তারা বিল্ডিং বসতবাড়ি করে ফেলাচ্ছে, বিভিন্ন জায়গায় অন্য জায়গায় জমি রাখতেছে। বিভিন্ন পেশাদারি থেকে ওই মাছের জিরি থেকে অন্যতে চলে যাচ্ছে। গলদা চাষিদের ক্ষেত্রে একটা বড় অসুবিধার সম্মুখীন হচ্ছি আমরা। সহজলভ্যে কোনো লোনের ব্যবস্থা করা হতো, তাহলেও অনেকটা আগানো যেত। স্বার্থান্বেষী গোষ্ঠী তারা কেন জানি না এটার বিরোধিতা করে কি লবণে চিংড়ি চাষ করা যাবে না, কিন্তু ন্যাচারালি তো এটা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, উপযুক্ত করছেন চিংড়ি চাষের জন্য। আর চিংড়ির উৎপাদন ঠিক রাখতে লবণ পানির সাথে ফসল আবাদের দ্বন্দ্ব নিরসন জরুরি বলছে মৎস্য বিভাগ। উপকূলীয় অঞ্চলের যেখানে যে ফসল ফলে সেই ফসলের আসল জোনিংটা যদি করা যায় প্রকৃতপক্ষে, তাহলে আমাদের এই যে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে যে ফসল চক্রের যে দ্বন্দ্ব, এটি আসলে থাকবে না। খুলনা জেলায় বর্তমানে ১,২৫,০০০ চিংড়ি চাষি রয়েছেন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। নওগাঁর পাইকারি ও খুচরা বাজারে আবারও বেড়েছে চালের দর। বস্তা প্রতি ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বাড়িয়েছেন মিলাররা। এতে বাজারে চাল কিনতে গিয়ে বিপাকে ক্রেতারা। সকালে পৌর চাল বাজারে কাটারি, জিরাশাল সহ অন্যান্য সরু চাল কেজি প্রতি ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৬৭ টাকায়। আর মোটা চাল স্বর্ণা ৫ ২ টাকা বেড়ে ৫২ থেকে ৫৩ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, বৈরী আবহাওয়ায় ধানের উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় চালের দাম বাড়তি। অন্যদিকে চালের দাম বাড়ানো অযৌক্তিক উল্লেখ করে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা। নওগাঁর পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে সব ধরনের চালের দর। সপ্তাহ ব্যবধানে সরু চাল প্রতি কেজি ৩ টাকা ও মোটা চাল ২ টাকা বেড়েছে। বিস্তারিত জানাতে নওগাঁ চাল বাজারে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। কুরবানি ঈদের পরে এক দফা চালের দর কিন্তু বাড়তি এখানে দেখা যাচ্ছিল, তবে গত কয়েকদিনের ব্যবধানে, সপ্তাহ ব্যবধানে কিন্তু আবারও আরেক দফা চালের এই দর বৃদ্ধি হয়েছে নওগাঁর পাইকারি মোকামে। দেশের আসলে বৃহত্তর চাল উৎপাদনের এই নওগাঁয় এই মুহূর্তে চালের বাড়তি দর আসলে এখানকার যারা ভোক্তা রয়েছেন তারা আসলে বিষয়টিকে অস্বাভাবিকই বলছেন, কারণ গত সপ্তাহের ব্যবধানে কিন্তু এই স্বর্ণা ৫ মোটা যে চালটা রয়েছে এই চালটি কিন্তু কেজিতে ২ থেকে ৩ টাকা পর্যন্ত, এমন সরু জাতের চাল রয়েছে কাটারি, নাজির, জিরাশাল, এই চালগুলো প্রকারভেদে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত বাড়তি দরের এই চিত্র কিন্তু এই নওগাঁ খুচরা এবং পাইকারি বাজারে রয়েছে। আসলে ব্যবসায়ীদের দিক থেকে যে ব্যাখ্যাগুলো দেওয়ার চেষ্টা করছেন, আসলে মিল পর্যায়ে তারা এই উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে এবং ঈদের পরে তাদের লেবার কিছুটা কমতি এসেছে, এরকম একটি অজুহাতকে দাঁড় করানো হয়েছে। যদিও ভোক্তা পর্যায়ে এবং কৃষক পর্যায়ে অসঙ্গতি রয়েছে। কৃষক পর্যায়ে যে বিষয়টি বরাবরই বলা হচ্ছে, প্রথম পর্যায়ে যে তারা ধান হাটে বিক্রি করেছিলেন সেই ধানের দর কিন্তু কাঙ্ক্ষিত আসলে মিলেনি, কিন্তু চালের এই কেনার পর ব্যবসায়ীরা ধান কেনার পর চালের কিন্তু দফায় দফায় এরকম বাড়তি দরের যে মুনাফা তা কিন্তু ব্যবসায়ীর ঘরেই যাচ্ছে এবং ভোক্তা পর্যায়ে এই মুহূর্তে কিন্তু এক ধরনের অসন্তোষ আমরা লক্ষ্য করছিলাম। একটা ভর মৌসুম, বিগত পুরো মৌসুমে এই জেলায় কিন্তু প্রায় 12.5 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছিল, যেখান থেকে 8,20,000 মেট্রিক টন চাল উৎপাদিত হয়েছে। তবে বাজার পর্যায়ে এরকম একটি অস্বস্তিকর বাজারে কিন্তু যারা এখানে ভোক্তা তারা বলছেন দফায় দফায় চালের এরকম একটি বাড়তি দরের পিছনে যৌক্তিক কারণগুলো খোঁজার আগে একটা মনিটরিং তারা দাবি করছেন। সে সাথে ব্যবসায়ীরা এই বিষয়গুলোকে অজুহাত সবসময় দাঁড় করে যে বাড়তি মুনাফাটা হাতিয়ে নিচ্ছেন, এদিকে একটা নজরদারির তাগিদ দিচ্ছেন এখানে ভোক্তা পর্যায়ে যারা চাল কিনতে আসছেন তারা। এই ছিল নওগাঁর সার্বিক চাল বেচা কিনার খবর আমার কাছে। চালের বাড়তি দরের সবশেষ জানতে সরাসরি ছিলাম নওগাঁর চাল বাজারে। এবার সত্যতা মিলল ইপিবির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে করে আসা রফতানি আয় ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর অভিযোগ। এনবিআর সংশোধিত পদ্ধতিতে চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত রফতানি পণ্য জাহাজীকরণের তথ্য উঠে এসেছে এই চিত্র, যা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশে প্রকৃতপক্ষে রফতানি কমলেও ইতিবাচক প্রবৃদ্ধি দেখে আসছিল রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি। এমন বিপরীতমুখী চিত্র উঠে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হালনাগাদ তথ্যে।
এনবিআর সংশোধিত পদ্ধতিতে 2023-24 অর্থ বছরের এপ্রিল পর্যন্ত রফতানি পণ্য জাহাজীকরণের তথ্য বাংলাদেশ ব্যাংক ও ইপিবিতে পাঠিয়েছে। ওই হিসাব মেনে বুধবার 2023-24 অর্থ বছরের জুলাই এপ্রিল সময়ের ব্যালেন্স অফ পেমেন্ট প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তাতেই পরিষ্কার হয়েছে ইপিবির বিরুদ্ধে ওঠা দীর্ঘদিনের অভিযোগের সত্যতা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এপ্রিল পর্যন্ত 10 মাসে $3,367 কোটি পণ্য জাহাজীকরণ করা হয়েছে। আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় যা 6.80% কম। অথচ ইপিবি বলছে এপ্রিল পর্যন্ত রফতানি হয়েছে $4,747 কোটি পণ্য, অর্থাৎ পণ্য জাহাজীকরণের পার্থক্য $1,380 কোটি। এর আগে 2022-23 অর্থ বছরেও জুলাই এপ্রিল সময়ে $3,568 কোটি রফতানি দেখিয়েছে ইপিবি। সংশোধিত তথ্যে দেখা যায় আসলে পণ্য জাহাজীকরণ হয় মাত্র $3,614 কোটি, অর্থাৎ ইপিবির সঙ্গে হালনাগাদ তথ্যের পার্থক্য $954 কোটি। ইপিবির তথ্য অনুযায়ী 2022-23 অর্থ বছরে পণ্য রফতানি দেখানো হয় $5,556 কোটি, আর দেশে আসে $4,357 কোটি। পার্থক্য থেকে যায় $1,199 কোটি। 2021-22 অর্থ বছরে ইপিবির হিসাবে রফতানি হয়েছিল $5,208 কোটি, আর দেশে আসে $4,360 কোটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 12 বছর পর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করেছে বেনাপোল কাস্টমস হাউস। 2023-24 অর্থ বছরের আমদানি পণ্য থেকে এনবিআরের 5,948 কোটি টাকা লক্ষ্যমাত্রা বিপরীতে আয় হয়েছে 6,165 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 216,59 লাখ টাকা বেশি। সংশ্লিষ্টরা বলছেন, যোগাযোগ ব্যবস্থা ও বন্দরের অবকাঠামো উন্নয়নের কারণে বন্দর আগের চেয়ে ব্যবসায়ীরা বেশি ব্যবহার করছেন। আজিজুল হকের পাঠানো তথ্য ও শাওন হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বাণিজ্য আর ব্যবহারের দিক থেকে দেশের সবচেয়ে বড় ও ব্যস্ততম স্থলবন্দর বেনাপোল। আমদানি রফতানিতে ব্যবসায়ীদের প্রথম পছন্দ এই বন্দর। তবে গত এক যুগেও বন্দরটি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছিল না। সদ্য সমাপ্ত অর্থ বছরে ভেঙেছে সেই রেকর্ড। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে 2023-24 অর্থ বছরের আমদানি পণ্য থেকে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা ছিল 5,948 কোটি টাকা। এর বিপরীতে আয় হয়েছে 6,165 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 216,59 লাখ টাকা বেশি। প্রবৃদ্ধির হার ছিল 6.53% বেশি। এ সময় এ বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে 17,21,780 মেট্রিক টন পণ্য। ব্যবসায়ীরা জানান, বেনাপোল বন্দর দিয়ে আগের চেয়ে অনেক সহজে পণ্য আমদানি রফতানি করা যায়। এমনকি সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় বেড়েছে বাণিজ্য। এতে ইতিবাচক প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। পদ্মা সেতু হওয়ার পরে আমাদের 5 থেকে 6 ঘন্টায় আমরা সম্পূর্ণ মালটা ক্যারিং করতে পারি, পৌঁছে দিতে পারি পার্টির ঘরে, আমদানিকারকের ঘরে। অবকাঠামো উন্নয়ন এবং বেনাপোল কাস্টম হাউসের নানাবিধ পদক্ষেপ, বেনাপোল বন্দরের নানাবিধ প্রকল্প গ্রহণের ফলে এবার রাজস্ব আহরণের বৃদ্ধি পেয়েছে। তার কারণ হলো বেনাপোল বন্দরমুখী হয়েছে আমদানিকারকরা। আর কর্তৃপক্ষ বলছে, বন্দরের অবকাঠামো উন্নয়নে ব্যবসায়ীরা এ বন্দর বেশি ব্যবহার করছেন। অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে আমদানিকৃত পণ্যের ওজন, সে স্বচ্ছতা নিরূপণ সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নমূলক কর্মকাণ্ডের যে সুযোগ সুবিধা বৃদ্ধি হয়েছে, সে কারণেই এখানে ব্যবসায়ীরা এই বন্দরকে বেছে নিয়েছে। বেনাপোল কাস্টমস হাউসের তথ্য মতে বিদায়ী অর্থ বছরে সবচেয়ে বেশি রাজস্ব আয় হয়েছে ফেব্রিক্স, পচনশীল দ্রব্য, ইনগট, ট্রাক চেসিস, মোটর পার্টস এবং ইন্ডাস্ট্রিয়াল কাঁচামাল থেকে। সময় সংবাদ, বেনাপোল। ঘূর্ণিঝড় রেমালে ভেসে গেছে চিংড়ি ঘের। এরপর আবারও চাষ শুরু করা হলে দেখা দিয়েছে ভাইরাসজনিত রোগ। এতে বিপাকে পড়েছেন বাগেরহাটের মোংলা উপজেলার চিংড়ি চাষিরা। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার দাবি তাদের। রফতানিমুখী এ শিল্পকে বাঁচাতে সরকারের বড় পরিকল্পনা জরুরি বলছেন এলাকাবাসী। তবে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করে প্রণোদনার আশ্বাস মৎস্য বিভাগের। মাহমুদ হাসানের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। এবছর চিংড়ি চাষ মৌসুমের শুরুতে বাগেরহাটের মোংলা উপজেলার বেশিরভাগ ঘেরো পুকুরে দেখা দেয় ভাইরাসজনিত রোগ। এতে বিপাকে পড়েন চাষিরা। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের জলোচ্ছ্বাসে ভেসে যায় উপজেলার প্রায় 13,500 হেক্টর জমির 5,000 চিংড়ি ঘের।
চাষিরা জানান প্রায় 16.5 কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে মোংলা উপজেলার মৎস্য চাষী ও ঘের মালিকরা। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার দাবি তাদের। জল বৃষ্টিতে সবই বের হয়ে গেছে, তারপরেও আবার মাছ মরে যাচ্ছে, ডুবে সব একাকার হয়ে গেছে। আমরা এখন সর্বস্ব, কেউ দুটো সাইডে ছাড়িয়েছে, আমরাও ছাড়িয়েছি, সেগুলো আবার বৃষ্টিতে তলায় কদ্দূর গেছে আছে। সবাই মানে মাথায় হাত, তারা তো এ দিয়ে সংসার চালায়। 20-25 বছর এই ক্ষতি আমরা পোষাতে পারবো বলে মনে হয়। ঘুরে দাঁড়ানো আসলে সম্ভব না। আসলে আমাদের এখন আর করার কিছু নাই। তাদেরকে ব্যাংক লোন মৌকুব করতে হবে এবং তাদেরকে এনজিওদের যে ঋণ আছে সেই ঋণও মৌকুব করতে হবে এবং তাদেরকে প্রণোদনা দিতে হবে। তবে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করে প্রণোদনার আশ্বাস মৎস্য বিভাগের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সবসময় জানাচ্ছি এবং আমাদের ট্রেনিং দেওয়া, মাঠ পর্যায়ে ভিজিট করা, এগুলো সব সময় আমাদের কিন্তু চলমান রয়েছে। ব্যাংকগুলোকেও আমরা বলেছি যেন তারা সহজভাবে কম সুদে যেন তারা লোনটা দিতে পারে। মোংলা উপজেলায় 6টি ইউনিয়নে 8,500 চিংড়ি ঘের ও পুকুর রয়েছে। এখান থেকে বছরে প্রায় 9 থেকে 10,000 মেট্রিক টন চিংড়ি ও 15 থেকে 20,000 মেট্রিক টন অন্যান্য মাছ চাষ করা হয়। সময় সংবাদ, মোংলা। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে সুন্দরবনের মধু। এর ফলে বিশ্ববাজারে এই পণ্যের নতুন বাজার সৃষ্টি হবে বলে আশা ব্যবসায়ীদের। পাশাপাশি সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্প আরও বিকশিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বন বিভাগ। আর শিগগিরই নিবন্ধন প্রক্রিয়া শেষ হবার আশা জেলা প্রশাসনের। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। 2017 সালের 7 আগস্ট সুন্দরবনের মধুকে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের জন্য শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর ডিপিডিটির কাছে আবেদন করে বাগেরহাট জেলা প্রশাসন। এরপর থেকে বিভিন্ন সময়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে 30 জুন প্রস্তুত করা হয় ডিপিডিটির জার্নাল। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলে সুন্দরবনের মধুর চাহিদা আরও বাড়বে বলে জানান মধু ব্যবসায়ীরা। সঙ্গে বিশ্ববাজারে সৃষ্টি হবে রফতানির নতুন বাজার। পাশাপাশি বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও জিআই পণ্য মধুকে ঘিরে বিকশিত হবে এ অঞ্চলের পর্যটন শিল্পের সুনাম এবং আমাদের দেশের পণ্য হিসেবে যদি স্বীকৃতি পাই, আমরা মনে হয় অর্থনৈতিকভাবে অনেক লাভবান হতে পারবো। দেশের জন্য অর্থনৈতিক বাজারে এই যে প্রভাবটা ফেলবে, এটা আসলে আমাদের জন্য খুবই গর্বের বিষয়। জিআই হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে, যেটা আমাদের মানে দীর্ঘদিনের দাবি ছিল। সুন্দরবনের মধু যে একটা ইউনিক মধু, উৎসাহিত হয়ে সেই পণ্যটা কিনবে, দেশে বিদেশের চাহিদা বাড়বে। বিশ্বব্যাপী ব্র্যান্ডিং হলে বাংলাদেশ বাণিজ্যিকভাবে পণ্যটি উৎপাদন করার অধিকার এবং আইনি সুরক্ষা পাবে বলে জানান পরিবেশ বিশেষজ্ঞরা। বিভিন্ন ফুলের তৈরি হয় মিক্সড মধু বা মিশ্র মধু, এইটার গুণগত মান স্বভাবতই অন্য মধুর চেয়ে অনেক বেশি। বিশ্বে এই জাস্ট জিআই পণ্যের নির্দেশনা একটা ব্র্যান্ড ভ্যালু দেবে। শীঘ্রই সুন্দরবনের মধু জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপত্র হাতে পাওয়ার আশা জেলা প্রশাসকের। সার্বিকভাবে আমাদের অর্থনীতির এটি একটি ভালো প্রভাব রাখবে এবং একই সাথে বলা যায় যে এটি বিদেশের বাজারেও এটি রপ্তানি করতে এটি সুবিধা হবে। নিয়ম অনুযায়ী 30 জুন জার্নাল প্রকাশের 2 মাস সময়ের মধ্যে তৃতীয় কোনো পক্ষের আপত্তি বা বিরোধিতা না পাওয়া গেলে সুন্দরবনের মধুকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন দেবে ডিপিডিটি। সময় সংবাদ, বাগেরহাট। পরিবেশকে জলাঞ্জলি দিয়ে নিজেদের ব্যবসায়িক শক্তিমত্তা বাড়াতে দেদারসে কার্বন নিঃসরণ করছে টেক জায়ান্ট গুগল। 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার প্রতিজ্ঞা করলেও এখন সুর বদলেছে মার্কিন প্রতিষ্ঠানটি। 5 বছরেরও কম সময়ে গুগলের গ্রিন হাউস গ্যাস নিঃসরণের পরিমাণ বেড়েছে 48%। মাত্র 3 বছর আগে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এক উচ্চাভিলাষী পরিকল্পনার কথা জানিয়েছিল প্রযুক্তি জায়ান্ট গুগল। লক্ষ্য ছিল 2030 সাল নাগাদ নেট জিরো, অর্থাৎ নিজেদের কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনবে। অথচ বাস্তবতায় হয়েছে তার উল্টো। সে লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছানো তো দূরে থাক, বরং কোম্পানিটির কার্বন নিঃসরণ বেড়েছে। 2019 সালের তুলনায় 2023 সালে গুগলের গ্রিন হাউস গ্যাস নিঃসরণের পরিমাণ বেড়েছে 48%। এমন তথ্যই উঠে এসেছে 2024 এনভায়রনমেন্টাল রিপোর্টে। প্রযুক্তি যেন আশীর্বাদের বদলে পরিবেশের জন্য হয়ে উঠেছে আতঙ্কের নাম। কৃত্রিম বুদ্ধিমত্তার কারিগরি উন্নয়নের জন্য খরচ হয় প্রচুর ডিজিটাল এনার্জি। ডেটা সেন্টারের এসব ডিজিটাল এনার্জি বাড়াচ্ছে কার্বন নিঃসরণ। এতদিন কার্বন নিঃসরণের বিপরীতে আওয়াজ তুললেও এবার এআই এর দৌড়ে গুগল হাঁটছে উল্টো পথে।
2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার প্রতিজ্ঞা করলেও এখন সুর বদলে গুগল জানিয়েছে এআই প্রযুক্তির প্রতিযোগিতায় টিকে থাকা এবং কার্বন নিঃসরণ কমিয়ে আনা এই দুই কাজ একসঙ্গে করা চ্যালেঞ্জিং। আর তাই তো পরিবেশকে জলাঞ্জলি দিয়ে নিজেদের ব্যবসায়িক শক্তিমত্তা বাড়াতে দেদারসে কার্বন নিঃসরণ করছে টেক জায়ান্টটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। একের পর এক শ্রমবাজার বন্ধ হলেও টনক নড়ছে না মন্ত্রণালয়ের। 7 বছর ধরে নিষ্ক্রিয় গবেষণা সেল। হয় না জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকও। শ্রম কূটনীতি জোরদারের তাগিদ। চরম হতাশায় কেটেছে পুঁজিবাজারের গেল অর্থ বছর। নিঃস্ব হয়ে বাজার ছেড়েছেন প্রায় 1 লাখ বিনিয়োগকারী। বাজার মূলধন হারিয়েছে 2 লাখ কোটি টাকা। কারসাজি বন্ধের তাগিদ। এবং খুলনায় চিংড়ি চাষে ধস। 5 বছরে ঘের কমেছে 4786 হেক্টর। উৎপাদন কমেছে 4500 মেট্রিক টন। নানা সমস্যায় আগ্রহ হারাচ্ছেন চাষিরা। নতুন পরিকল্পনার পরামর্শ। এই ছিল এই সময়ের বাণিজ্যে। এরপর সময় সংবাদে আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসী। ধন্যবাদ শ্রেয়া। সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।